স্বাগত। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মাঠের তাপে। সঙ্গে আছে ফরিদা বখতিয়ারা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। রাহুল ভাই, শিরোনামের মধ্যেই আমরা দেখলাম যে কিছুটা রীতি রেওয়াজ মেনেই আইসিসির কাছে কোচেরা তাদের দল নিয়ে কথা বলেন, সেরকম একটা মূল্যায়ন করেছেন কোচ হাথুরু সিংহে। সেটা আমরা দেখে এসে আলোচনায় ফিরব। দেখব কোচের মূল্যায়ন টাইগারদেরকে নিয়ে। হিউস্টনের ঝড় এখন বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। 2 দিন পর এখানেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজ শুরুর কথা, যা এখন শঙ্কার মুখে। ঝড়ে 7 জন মারা গেছে আর 9 লাখ মানুষ বিদ্যুৎহীন। স্টেডিয়ামের অস্থায়ী স্থাপনা সব ভেঙে চুরে গেছে। মাঠে অনুশীলনের সুযোগও নেই আপাতত। বাংলাদেশ দল এখন ম্যাচ ভেন্যুতে, তবে আবহাওয়ার কারণে প্রস্তুতি শুরু করা যায়নি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলকে নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। দেশ ছাড়ার আগে জানিয়ে যান তার প্রত্যাশার কথা। শর্টার ফরম্যাটে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকলেও অল্প সময়ে দলকে যেভাবে গুছিয়ে নিয়েছেন সেটা নজর এড়ায়নি হেড কোচের। Very good lead from action, lead from the front. চোটের পরও স্কোয়াডে রাখা হয়েছে তাসকিনকে। টাইগারদের পেস ইউনিটের কাণ্ডারি এই স্পিড স্টার। দলের প্রতি তার ডেডিকেশন মুগ্ধ করেছে লঙ্কান কোচকে। আর লিটন ফর্মে না থাকলেও তাকে ফিরে পাওয়ার আশা কোচের। He can feel. It's one of the best fielders. সাকিবকে কিংবদন্তি আখ্যা দিয়ে হেড কোচ বলেন, এবারের আসরটা যেন টাইগার অলরাউন্ডারের সেরা বিশ্বকাপ হয়। So this is going to be his biggest World Cup, I hope. কঠিন পরিস্থিতিতেও কিভাবে শান্ত থাকতে হয় সেটা ভালো মতোই জানেন মাহমুদুল্লাহ, এমন মন্তব্য হাথুরুর। আর সৌম্যকে বলছেন গড গিফটেড ট্যালেন্ট। প্রশংসায় ভাসিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজকেও। Fish is a unique species. I think very rare find. জাকের, তানজিম, রিশাদদের ক্যারিয়ার একদম শুরুর দিকে। তাদেরকে ভবিষ্যতের তারকা বলছেন হাথুরু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাহুল ভাই, কোচের প্রত্যেকটা কথা একেবারেই আমাদের মনের কথা। আমাদের এই টাইগার তারকাদেরকে আমরা এইভাবেই দেখি, এই বিশ্লেষণেই দেখতে চাই, কিন্তু সবসময় ম্যাচ পারফরমেন্সের সাথে এই বিশেষণগুলোর মিল পাওয়া যায় না। বিশ্বকাপে সেটার মিল কতটা হবে, কি আশা করছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, কোচের তো ডেফিনেটলি সে সবসময় একটা পজিটিভ ফিডব্যাক দিবেই। এটা কোচের দায়িত্ব, এবং যেহেতু সে একজন ফরেন কোচ, তার উপরে অনেক কিছু নির্ভর করে, তার প্ল্যানিংয়ের উপর অনেক কিছু নির্ভর করে। ম্যাক্সিমাম হয়তো দেখা যায় যে সাকসেস হচ্ছে, ম্যাক্সিমাম হয়তো সাকসেস হচ্ছে না। পুরোপুরি যে কয়েকটা প্লেয়ারের উপরে উনি ফোকাস করেছেন, ডেফিনেটলি ট্যালেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। বাংলাদেশে অনেকগুলি প্লেয়ার আছে যারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে, বিশেষ করে যারা সুযোগ পেয়েছে টিম নিয়ে এখানে কোনো কন্ট্রোভার্সি নাই। এর থেকে আরও বেটার টিমও হয় না, বা আমাদের হাতে ওরকম কোনো অপশনস নাই। তো সেক্ষেত্রে ওনার যে অস্ত্র আছে, ওনার যে আপনার কর্মীরা যারা আছে বা প্লেয়াররা যারা আছে, তাদেরকে নিয়ে আপনাকে ফাইট দিতে হবে। আমাদের যে লেন্থ অফ এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী প্লেয়ারদের যতটুকু না আমরা নির্ভর করে থাকি বা আশা করে থাকি যে তাদের পারফরমেন্স গ্রাফটা অনেক বেশি হাই হবে, ঠিক সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের মধ্যে ওই জিনিসটাতেই হতাশা হয়ে যায়। আর আমরা এমন একটা বাংলাদেশের মানুষ, খেলাপ্রিয়, প্রচণ্ড আবেগ নিয়ে আমরা কাজ করি, প্রচণ্ড ফোকাস থাকি ক্রিকেটের উপরে বা যে কোনো একটি স্পোর্টসের উপরে, বিশেষ করে ক্রিকেটে। সেক্ষেত্রে সবসময় আমরা চাই জিততে। আমাদের পরাজয়টা আমরা আসলে ওইভাবে মানতে পারি না। মানতে পারি না বলতে গেলে যে আরেকটু ভালো খেললে হয়তো আমরা হয়তো জিততে পারতাম, আর একটু ভালো হলে জিততে পারতাম। বাট আমরা আমাদের যে সব পয়েন্টে আমাদের আরও বেশি কনসেন্ট্রেশন করা উচিত এবং আমাদের বেশি ফোকাস করা উচিত, সেই জিনিসটা প্লেয়ারদের মধ্যে কনসিস্টেন্সিটা থাকে না। আমাদের গ্রাফটা যেরকম করে ঊর্ধ্বমুখী হওয়ার কথা, একসময়
গ্রাফটা অনেক উপরে উঠছে, আবার অনেক সময় ফল ডাউন হঠাৎ করেই করছে, পড়ে যায়। আবার অনেক সময় উঠছে, ফল ডাউন করছে। এটা দলীয়গতভাবে হচ্ছে। ইন্ডিভিজুয়ালি যদি আপনি দেখেন 5-6 জন ক্রিকেটাররা কিন্তু তারা ওয়ার্ল্ড ক্লাস, তারা ইন্ডিভিজুয়ালি অনেক রেকর্ড করেছে, 7,000 10,000-এর উপর রান করেছে, সব মিলিয়ে সব ফরম্যাটের কথা বলছি আমি। আমাদের মুশফিক, তামিম, সাকিব বলেন, মাহমুদুল্লাহ বলেন, মুস্তাফিজ বলেন, বা যারা যারা আছে তারা সবাই ভালো বোলিং বা ব্যাটিং করছে, রেকর্ডও ভালো করছে। বাট দলীয়গতভাবে আমাদের যতটুকু না যাওয়ার কথা ছিল ঠিক ততটুকু। আমরা ডেফিনেটলি আমরা আলাপ করছি টি-20টা নিয়ে। টি-20তে আমরা 2007-এ হলো আমাদের প্রথম বিশ্বকাপটা আমরা টি-20 দিয়ে স্টার্ট হয়েছে, ডেবিউ হয়েছে, আশরাফুল ক্যাপ্টেন ছিল। ওই সময় থেকে এখনকার মধ্যে আমাদের কোনো রকম কোনো ডিফারেন্স নাই। আমরা সাকসেস রেটও কিন্তু আমাদের নাই, আমাদের র্যাঙ্কিংও কিন্তু আমাদের ডেভেলপ করিনি। কেন করিনি সেটার জন্য আমরা অনেক ধরনের আমাদের স্টেপস নেওয়া যেটা ছিল বা নেওয়া হয়েছে, তার থেকে আরও বেশি আমাদের স্টেপস নেওয়া উচিত ছিল। নীতি নির্ধারকরা যতটুকু না আমাদের এই ফরম্যাটটাকে আমরা যত বেশি আমরা খেলতে পারতাম তত বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার সুযোগ ছিল। বাট এই ফরম্যাটে আমাদের লোকাল ক্রিকেট এক্সেপ্ট বিপিএল ছাড়া আর একবার একটা টুর্নামেন্ট হয়েছিল, এটা ছাড়া কোনো সময় আমরা ওই রকমভাবে আমরা খেলতে পারি নাই। ডিপিএল হয়েছিল একবার টি-20 ফরম্যাটে। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি, একটা বিপিএল একটা ডিপিএল একটা ফরম্যাট ছিল। এটি ছিল কারণ ওই সময়টা কোভিড ছিল, আমাদের শর্ট ফরম্যাটে আমরা ওটা করতে কম সময়ের মধ্যে যাতে আমরা করতে পেরেছিলাম, যাতে করে আমাদের প্লেয়াররা অ্যাটলিস্ট টাচে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগের কোনো অভাব নেই, অপরচুনিটির কোনো অভাব নেই, বাট আমাদের এফটিপি নামে ফিউচার ট্যুর প্ল্যানের ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি হয়। এমনকি আমাদের সর্বোচ্চ যে আসর বিপিএল সেটাও কিন্তু আলটিমেটলি এই ফরম্যাটটাকে আমরা বাছাই করতে হয়, কখন আমাদের এক মাস বা 1.5 মাসের স্লটটা খালি আছে তখন আমরা বিপিএলটা করব। এই জিনিসগুলি নিয়ে আমরা অনেক সময় ভুক্তভোগী হই, আমাদের পারফরমেন্সটাও কিন্তু ওরকম হয় না। আমরা হয়তো অনেক সময় বলি যে আমার টি-20 বিশ্বকাপের আগে আমাদের এই ফরম্যাটে একটু টি-20 খেললে ভালো হতো বা এইটা করতে ভালো হতো, বাট আলটিমেটলি আমরা কাকে নিয়ে খেলবো, আমাদের লক্ষ্যটা কি, সেটা কিন্তু কখনো আমরা নির্ধারণ করতে পারি নাই। বিপিএল আমরা যদি টি-20টাকে যদি মনে করি যে না, আমরা তো জানতাম যে এটা 2023 এই মাসের থেকে খেলা হবে, আমরা এর 2 বছর আগেও কিন্তু আমরা টি-20 খেলেছি আমাদের ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে এই 2 বছরে আমাদের যদি লক্ষ্যটা থাকে যে না আমরা 9 থেকে 7-এ যাব বা 6-এ যাব র্যাঙ্কিংয়ে, আমাদের প্রস্তুতিটা ওই জায়গাটাই হওয়ার কথা ছিল। বাট আমার কথা হলো যে এই একই কথা আমরা যারা সাবেক ক্রিকেটাররা আছি আপনাদের টিভি সেটের সামনেই আমরা বসি, আমরা 2007 থেকে আমরা 2024 পর্যন্ত অলমোস্ট 18 বছরে একই রকম ডায়লগ দিচ্ছি, একই রকম কাজ করছি, একই রকম কথা বলছি, একই কোশ্চেনের উত্তর দিচ্ছি, একই রকম চাওয়ার কথা জানিয়েছি, একই রকম চাওয়ার কথা আমরা জানিয়েছি, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। আরও অনেক আলাপ আছে। আজই বিশ্বকাপেরই টপ অর্ডার এবং ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে একটা মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। দেখব বিসিবি সভাপতির মন্তব্য। ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজন এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ। ভাইয়া, একরকম পরিবর্তন হওয়ার সুযোগ নাই অথবা এটাতে প্রভাবিত হবার দরকার নাই, তারপরেও যেহেতু আমাদের ক্রিকেট লাভিং নেশন, আমরা তো প্রভাবিত হবই এবং আমরা আমাদের রিয়াকশন দিতেই থাকবো। আপনার কি মনে হয় যে টপ অর্ডারে পরিবর্তনটা কতটা যৌক্তিক? এখন আসলে টপ অর্ডারের পরিবর্তনটা যৌক্তিক না। আমি কিন্তু সভাপতি মহোদয়ের কথার সাথে একদম একমত। ওনার একটা মন্তব্য করতে গেলে ওইটার একটা ফিক্সড হবে, কারণ আমি একটা মন্তব্য করতে গেলে আমার একটা রকমের চয়েস থাকতে পারে, আপনার একটা রকমের চয়েস থাকতে পারে, বাট আলটিমেটলি ওটা কিন্তু টিম কম্বিনেশনের উপর নির্ভর করে, কার সাথে আপনি খেলবেন, কোথায় খেলছেন, উইকেটের ধরনটা কীরকম। আমরা কিন্তু এই জিনিসগুলি আসলে উপলব্ধি কম করি, কারণ আমরা জানি না যে এখন হোস্টেনের ওয়েদার কন্ডিশনটা কি, এটা ড্রপ পিচে খেলা হচ্ছে, ড্রপ পিচের আমার বিহেভটা কীরকম হবে, ওটার ময়েশ্চারটা কি, সারফেসের উপর কি ময়েশ্চারটা কি থাকবে না, ওটা কি কমপ্লিটলি ড্রাই কি না, ওখানে উইকেটে কি বল ব্যাটে ঠিক মতন আসবে কি না,
বল কি টার্ন করবে কিনা, সকালের দিকে ব্যাটিং করলে কি হবে, সন্ধ্যার দিকে ব্যাটিং করলে কি হবে, শিশির হয় কিনা। আমি দেখলাম যে এখানে কোল্ড ওয়েদার আছে, ফগির একটা ফ্যাক্টর আছে, পরে ব্যাটিং করলে বল ভিজবে, সেটাতে বলে ব্যাটে সুন্দর করে বল ব্যাটে আসবে, কিন্তু বলারদের গ্রিপ ঠিক মতন হবে না। এখানে অনেক ধরনের ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো এইগুলি জিনিস কিন্তু আলটিমেটলি আমরা সাধারণ যে দর্শক তারা কিন্তু আলটিমেটলি আমরা শুধু ফলাফলের উপরে বেসড করে আমরা অনেক ধরনের মন্তব্য করে ফেলি। এইটা আসলে ঠিক না। আর হিউস্টনে হবে সিরিজটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে তিন ম্যাচ, আমি ওটাই বলছি সিরিজটার উপরেই তো নির্ভর করে। এটা কিন্তু আপনাকে আমরা অনেকে বলেছি যে জিম্বাবুয়ের সাথে ওয়ার্ল্ড কাপের এটা আমাদের একটা প্রস্তুতি ম্যাচ। ইটস টোটালি রং। আমাদের এখন যেটা প্রস্তুতি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের সাথে, সেটাই হবে হলো ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ, যেটা 3টা সিরিজ হবে। সেটা আপনি প্রস্তুতি হিসেবে আমরা এটাই হলো আপনার ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু হবে অফিসিয়ালি আর কি, আমাদের প্র্যাকটিস ম্যাচ দিয়ে। তো আপনি এখানেই ক্যালকুলেট করতে হবে, এখানে সিচুয়েশনগুলি আপনাকে ক্রিয়েট করতে হবে। এখানে ম্যাচে আমরা যদি দেখা যায় কথার কথা যে আমরা 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে যে যদি আমরা হেরেও যাই, তাতেও কিন্তু আসলে কিন্তু কোনো প্রবলেম নাই। কী কারণে প্রবলেম নাই? কারণ আমরা তো আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছি প্রস্তুতি নেওয়ার জন্য। আমি অন্য সেন্সে বলছি। আমি বলছি যে ওয়ার্ল্ড কাপটা ভালো করার জন্য যদি আমাদের 3টা ম্যাচের জন্য যদি আমাদের ব্যাটিং সফলতা করার পরে আমরা যদি একটা পারফেক্ট বেস্ট 11টা যদি পাই, যেটা রেগুলার ম্যাচ খেলার জন্য, সেটা হবে সবথেকে ভালো। এবং এই ধরনের তখন হয়তো এখন হয়তো আমরা দেখা যেতে পারে যে প্র্যাকটিস ম্যাচে হয়তো আমরা সিরিজে হয়তো আমরা কিছু ব্যাটিং সফল হয়তো করতে পারি, বাট ওয়ার্ল্ড কাপের চিত্রটা থাকবে কিন্তু অন্যরকম। কারণ ওয়ার্ল্ড কাপে যেসব ম্যাচে যেসব জায়গায় খেলা হবে সেসব ড্রপ পিচের উইকেটটা সবসময় আমরা দেখে থাকি। এইসব T20 বা ওয়ার্ল্ড কাপের যেসব আইসিসির বেসড খেলাগুলি যখন হয় তখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটটা হয়। তো সেক্ষেত্রে ওই ভয়টা একটু আমাদের কম হবে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে কিংস্টনে যখন আমরা খেলতে যাব, সেখানে হয়তো কিছু বল টার্ন হতে পারে, কখন খেলা হবে সেটার উপর নির্ভর হবে। সেই জায়গাটায় সাকিবের ভূমিকাটা অনেক ভালো থাকতে হবে, বিকজ সিপিএলের সাকিব খেলে অভ্যস্ত থাকে, তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে প্লেয়ারদের মধ্যে। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলি আসলে টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে চিন্তা করতে হয়, ওইগুলি তখন ইমপ্লিমেন্ট করতে হয়, ওই অনুযায়ী প্ল্যানিং করতে হয়, ওই অনুযায়ী প্লেয়ারদেরকে ইনফর্ম করা হয়, প্লেয়াররা তখন ওইটা এক্সিকিউট করার জন্য মাঠে যায়। তো এটাকেই বলে হলো আপনার টিম কম্বিনেশন এবং আপনার প্রসেস টু আমাদের ভালো ক্রিকেট খেলার জন্য। তো কোনো সময় এটা আমরা সাকসেস হই, কোনো সময় সাকসেস হই না। বাট T20-তে বেসিক্যালি আমরা এটা যদি ওয়ান ডে বা টেস্ট হতো সেটা এক ধরনের প্রস্তুতি থাকতো। T20-র ব্যাপারটা সবসময় কিন্তু একটা ব্যাটিং ফ্রেন্ডলির উপরে নির্ভর করে। টপ থেকে 1 থেকে 5 বা 6-এর মধ্যে যদি সাকসেস না হয় তাহলে ওখান থেকে কাম ব্যাক করা খুবই টাফ। ম্যাচ উইনার বলতে আমাদের একমাত্র সাকিব এবং মুস্তাফিজ ছাড়া ম্যাচ উইনার মানে প্লেয়ার আমাদের মতন নাই যে ম্যাচ উইন করতে পারে। মুস্তাফিজের 4 ওভার ডেফিনেটলি T20-র জন্য এটা আমাদের জন্য ভেরি আইডিয়াল। আর সাকিবের ব্যাটিং এবং ব্যাটিং এবং বোলিং এই অলরাউন্ডিং পারফরমেন্সটা আমাদের জন্য ভালো। এর সাথে আমাদের আরও 2-1 প্লেয়ার যদি ভালো, তাদের এক্সপেকটেশনের থেকে যদি আমরা ভালো করতে পারি, তাহলেই আমাদের T20-তে একটা ভালো করা সম্ভব। বাট এটা আমরা আশা করতে পারি, বাট কনফিডেন্টলি আমরা করতে পারছি না, বিকজ এই ফরম্যাটটা কিন্তু আমরা ভালো করি না। এবং টু বি অনেস্ট, আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, আমাদেরকে আসলে T20-তে আমরা যদি ভালো করে থাকি, সেকেন্ড রাউন্ডে গেলেও কিন্তু ওটা আমাদের জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ হবে। সো আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য যদি আমাদের এটা লক্ষ্য থাকে, 2007 থেকে 2008 এই 18 ইয়ার্স এই জায়গাটাতেই কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টটা নাই। আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার চিন্তা কনফার্মের জন্য সেকেন্ড রাউন্ডের থেকে আমরা কিভাবে ভালো করতে পারো সেটা হলো আমাদের লক্ষ্য থাকাটা উচিত ছিল। বাট এই 18 বছর আমাদের অনেকটাই শুধু পার্টিসিপেশনটাই আমাদের হয়েছে। এখানে ভালো করার যে তাগিদ আমরা হয়তো ভালো প্রস্তুতি নিয়েছিলাম। তাদের ব্যক্তিগত স্ট্যাটাস, আমি আগে বলেছি যে ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে তারা খুবই ভালো করেছে, বাট দলীয়গত পারফরমেন্সটা আমাদের ভালো হয় না। বিকজ আমাদের দলীয়গত যদি না হয় তাহলে তো আমাদের র্যাঙ্কিংটা তো 9 থেকে 7 হলে আমরা হয়তো ডাইরেক্টলি আমাদের কোয়ালিফাইং কখনো হয়তো খেলতে হবে না। যে কোনো সময় আমাদের কোয়ালিফাই খেলতে হবে, বাট কোয়ালিফাইং রাউন্ডের কোয়ালিফাই করাটা
খুবই কঠিন যে ফরম্যাটটাকে বাংলাদেশের কে সবচেয়ে ভালো দল বলা হয় ওয়ানডে ফরম্যাট, 2023 ওয়ার্ল্ড কাপে সেটা সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স ছিল বিশ্বকাপে বাংলাদেশের। কেন বারবার টপ অর্ডারের কথা বলা হচ্ছে? এক হলো আমাদের ওপেনিংয়ে একটা তো রয়ে গেছে টেনশন, যেহেতু লিটন একেবারেই অফ ফর্মে, বাংলাদেশ থেকে সব শেষ সিরিজও সেটা দেখাতে পারেননি অথবা কামব্যাক করার কোনো ধরনের আভাস আমরা দেখিনি তার পারফরমেন্সে। সেহেতু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, এটা একটা কমন কোশ্চেন, আমরা টপ অর্ডারে আমরা ভালো করতে পারছি না, এবং সেটা দীর্ঘদিন ধরে, এটা আমাদের দীর্ঘদিন ধরে। একমাত্র তামিম ছাড়া কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু কেউ ছিল না। তামিম বলতে আমি তামিম ইকবালের কথা বলছি। তো তামিম একমাত্র আছে যে এই ফরম্যাটটা, যে কোনো ফরম্যাটটাই তার পজিশনটাই ধরে রেখেছে। তার পার্টনারের পরিবর্তনটা মিউজিক্যাল চেয়ারের মতো অনেকবার চেঞ্জ হয়েছে। এটার জন্য কিন্তু আসলে আলটিমেটলি আমি কোনো বোর্ডের বলেন বা সিলেক্টরদের কিন্তু আমি কোনো সময় কখনোই দোষ দেব না, এবং যারা সুযোগ পেয়েছে তারাই তাদের জায়গাটুকু রাখতে পারেনি। আপনার সুযোগের তো অভাব ছিল না, আপনি সৌম্যকে দিয়ে করিয়েছেন, আপনি লিটনকে দিয়ে করিয়েছেন, বিজয়কে দিয়ে করিয়েছেন, ইমরুল কায়েসকে দিয়ে করিয়েছেন, আশরাফুল নিজে করেছে, আর কত নাম আপনি আমার কাছে শুনবেন। এখন তানজিদ তামিমও এখন আছে, জুনিয়র তামিম বলি আমরা যাকে, সেও এখন আছে। সে কতটুকু, নাইম শেখ 2000 ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপটা হলো টি20তে, সেও কিন্তু সে উদ্বোধন হলো ভালো একটা 50 দিয়ে সেই স্টার্ট করেছিল। আমরা তো পেয়ে গেছি, বলেছিলাম যে না তামিমের সাথে নাইম শেখের একটা ভালো একটা জুটি আমরা হয়তো পেতে যাচ্ছি দীর্ঘমেয়াদী। কোথায় এখন তারা দুজন? ওই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকভাবে কাউকেই পাওয়া যায়নি। আজই কিভাবে আপনি যেটা বলছেন যে 18 বছরেও সংকটটা শেষ হয়নি, সংকট শেষ করার একটা উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেট অপারেশনস প্রধান আজকে সেরকমই একটা কথা বলেছেন। দেখব জালাল ইউনুসের মন্তব্য। তাসকিনকে আমরা অনেক আগে ঠিক করেছিলাম হি উইল বি দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ, বাট ভেরি আনফর্চুনেট যে যাওয়ার আগে সে ইনজয়ার্ড হয়ে গিয়েছে। বাট এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভ ইট। সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে এমন কাউ দিতে চাই যে কন্টিনিউ করতে পারে, যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি। হেড অফ প্রোগ্রামের সাথে আরও বাকি যারা স্টেক হোল্ডার আছে এখানে, তাদের সাথে মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে বিপিএলের আগে আরেকটা টি20 ডোমেস্টিক সিরিজ করার জন্য, বিসিএল হোক অথবা অন্য কোনো নামে যদি হয়, আমরা চাই আরেকটা টি20 টুর্নামেন্ট হোক। রাহুল ভাই, তাসকিন তার নিজের ফিরে আসা সম্পর্কে একটু কথা বলেছেন আরও 2-1 দিন আগে। আমরা একটু দেখে এসে আলাপ করছি, দেখব তাসকিনের প্রতিক্রিয়া। আগের চেয়ে ইমপ্রুভ করছি, এক্সপেরিয়েন্সড হয়েছি। এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি এখন নিজেকে ইমপ্রুভ না করি, তাহলে আমি তার দেশের সাথে ক্রাইম করতেছি। সো আমার ইমপ্রুভমেন্ট করাটা খুবই নর্মাল বিষয় এবং করতেই হবে। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, আর টি20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে টি20। রাহুল ভাই, তাসকিন এবং রিয়াদ কিন্তু আমাদের সেরা তারকাদের একজন। তাসকিন তার পেস ইউনিটেই সেরা। রিয়াদের আশাটা তো সবাই জানে যে গেল টি20 ওয়ার্ল্ড কাপ মিস করার পর আবার রিয়াদ এসছেন, একটা ওয়ার্ল্ড কাপ মিস হয়ে গেছে, এবং কতটা রিলায়েবল প্লেয়ার। এই দুজনের ফাইট এবং তাদের পারফরমেন্স নিয়ে কি প্রত্যাশা করছেন? একটা কথাই বলতে পারি, হার্ড ওয়ার্ক নেভার গো ভেইনস। আপনি কঠোর শৃঙ্খলা, কঠোর প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম, এই 3টা ওয়ার্ড কিন্তু এই দুটো, মানে যারা ধরেন ফেইলার থেকে উঠে এসছে, এই 3টা ওয়ার্ড যারা মনে রেখেছে, রাদার দেন এনি আদার কন্ট্রোভার্সারি সোশ্যাল কমেন্টস, ফেসবুকস অ্যান্ড আদার থিংস, এগুলি থেকে তারা দূরে রেখেছে নিজেদেরকে, এবং তারা ফোকাস ছিল যে আমাদের কঠোর প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এই 3টা যারা ভালো করেছে তাদের কামব্যাকটা দেখবেন যে খুবই মনে রাখার মতন এবং হিস্টোরিক। আপনি তাসকিনকে দেখেন, 2019-এর ওয়ার্ল্ড কাপটা সে মিস করেছে, 19তে মনে হয় 19-এর ওয়ার্ল্ড কাপ মিস করেছে, বাট কামব্যাকটা করেছে সে কীভাবে, আজকে টি20-তে সে ভাইস ক্যাপ্টেন। সে যে কথাটা বলল যে সে নিজে কষ্ট করেছে
এখানে কামব্যাক করেছে, এক্সপিরিয়েন্স হয়েছে, এখন থেকে যদি সে ঠিক মতন না দেয় তাহলে দেশের জন্য দেশের কাছে সে ছোট হয়ে থাকবে। তো এই জিনিসটা উপলব্ধি করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে কি, তার মানে সে সবসময় মনে প্রাণে ধারণ করে এবং সে সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করে যে আমাকে ভালো করতে হবে ফর দ্য সেক অফ দ্য নেশনস, বিকজ তারা দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে। যেই ডেডিকেশনটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারেক্ট। আপনি মাহমুদুল্লাহকে দেখেন, তাকে ছেটে ফেলা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সে আবার কামব্যাক করেছে, সে আবার অফ ফর্মে ছিল, তাকে আবার বের করে দেওয়া হয়েছে, দেন আবার সে নিজেকে পরিবর্তন করেছে, ব্যাটিং করেছে, জবাবটা কিন্তু ঠিকই সে মাঠে দিয়েছে। সো এখানে আমরা ওই কাজটাই সব থেকে বেশি করা উচিত, যে ব্যাট এবং বলের যেহেতু খেলা, ব্যাট এবং বল দিয়ে উত্তর দিতে হবে, রাদার দেন টু টক ইন দি সোশ্যালস অ্যান্ড আদার থিংস। এই জিনিসটা যদি আমরা না করি তাহলেই দেখবেন যে আমাদের আরও অনেক ভালো এবং প্রফেশনাল কাজগুলিতে আপনার রেজাল্ট আপনি বেশি পাবেন। আমরা আসলে অনেক কথা বলি, আমরা অনেক অ্যাক্টিভিটিস করি, কিন্তু কাজের সময় যে কাজটা আমাদের করার দরকার আউটপুটটা খুব কম, হ্যাঁ সেটা আমাদের হয় না। এই জন্য আমাদের আগে প্রথম যে কথাটা বলেছিলাম যে আমাদের গ্রাফ লেভেলটা, সাকসেস লেভেল, গ্রাফ লেভেল, পারফরমেন্স লেভেল কখনোই কনসিস্টেন্সি না। একদম সবসময় দেখবেন যে শেয়ার বাজারের মতন এরকম, বা আমরা যে ইসিজি করি বা ইকো করি তার মতন হয়। যে এই জিনিসগুলি কিন্তু আসলে আমরা ওই যে বলছি যে আমরা বলছি এখানে, আমি আপনি কোশ্চেন করছেন, আমি উত্তর দিচ্ছি, বা আমাকে বলতে হচ্ছে, বা আরও অনেকে যারা আছেন এক্সপার্টাইজ তারা একইভাবেই কথাগুলি বলে, বাট ওটা যারা শুনে বা যারা বুঝে তারাই কিন্তু আলটিমেটলি মাঠে কাজগুলি করে। আমাদের সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বলা কিন্তু খুব সহজ, বাট 22 গজে ওইটা ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু খুবই কঠিন। যারা ক্রিকেট খেলেছে বা ক্রিকেট যারা মানে প্লেয়ার, তারাই একমাত্র বুঝে যে না ওই 22 গজে একটা বল যেখানে 145-40 অ্যাভারেজে খেলতে হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে কট বিহাইন্ড হচ্ছে, বা ওই বলটা কীভাবে হলো, ওটার উপর দিয়ে আবার অনেকে 6 মারছে, 4 মারছে। তো তারা যতটুকু এই প্রেশার এবং হ্যান্ডেলটা করে, মানে পুরো দেশের দায়িত্বটা যখন কাঁধে নেয়, তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি ভার, রাদার দেন আমি আর আপনি সিটিংয়ে এখানে যেভাবে কথা বলছি। সো আমাদের সবসময় তাদের পাশে থাকতেই হবে, যতই তারা খারাপ করুক না কেন, বাট খারাপের মাত্রাটা বা এই খাতাটা যদি ঠিক মতন ঠিক জায়গায় যথাসময়ে যদি আমরা ফাইন্ড আউট করে ভালো ইমপ্লিমেন্টেশনটা যদি করতে পারি, সেটা অনেকটা ভালো। জালাল ভাইয়ের কথাও যদি আপনি বলে থাকেন, যে উনি যেটা বললেন যে আমাদের সামনে একটা আরও টি-20 লিগ আয়োজনের চেষ্টা, ঘরোয়া আয়োজনে করতে যাচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি খুবই ভালো উদ্যোগ। রাহুল ভাই, বিশ্বকাপ যেহেতু একেবারে দোরগোড়ায়, এখন বিশ্বকাপ নিয়ে আলাপ হবে এবং এই আলাপ বিশ্বকাপ শেষ হওয়ার পরও থামবে না, পরের বিশ্বকাপ পর্যন্ত চলতে থাকবে। আমরাও এর বাইরে কেউ নই। যেটা হয়েছে, আমরা তো আলাপ করলাম বাংলাদেশের সম্ভাবনা, সংকট, শঙ্কা সব কিছু নিয়ে। এবার এই বিশ্বকাপ দলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। শুরুতেই তানজিদ তামিম, তাহিদ হৃদয়, যাদের অভিষেক টি-20 বিশ্বকাপ হচ্ছে, তানভীর ইসলাম, তানজিম সাকিব এবং রিজার্ভ বেঞ্চে আফিফ এবং হাসান মাহমুদ। তাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে আপনার মূল্যায়ন, যেহেতু বেশ অনেক দিন ধরেই দেশের হয়ে খেলছেন তারা, ভালো পারফরমেন্স করেছেন। সাকিবকে যদি আমি বলি তাহলে তানজিম সাকিব গুড পেসার, ভালো একটা সম্ভাবনা আছে, বাট টু আর্লি টু সে, যেহেতু পেসার, বাট উইকেট নেওয়ার ক্ষমতাটা আছে, পেস আছে, এগ্রেসিভ, আন্ডার-19 থেকেও দেখা গেছে, এটা ওখান থেকেই গড়ে উঠেছে। বাদ পড়েছে রিশাদ, একমাত্র লেগি দলে। তাকে দিয়েও আবার বলি যে রিশাদ ডেফিনেটলি, সেও তার একটা গুড, অনেকদিন পর আমরা একটা লেগ স্পিনার একটা অভাব ছিল, বাট হি ইজ অলসো এ গুড ব্যাটার, লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করতে পারে, ভালো 6 মারতে পারে, যেটা টি-20-র জন্য খুবই কার্যকর। লেগ স্পিন একটা ম্যাচে দেখবেন যে 2 6 হবে, কিন্তু 2 উইকেট কিন্তু সে বের করে দিতে পারবে। এইটাই লেগ স্পিনারদের সব থেকে বড়, আমি বলবো যে অ্যাডভান্টেজও বলেন, ডিসঅ্যাডভান্টেজও বলেন, যে পাওয়ারফুল কন্ট্রিবিউশন যেটাকে বলে। ওপেনার তামিম খুব সম্ভাবনাময়, বাট আবারও আগে বলি, যেহেতু তারা স্টার্ট করেছে ইয়াং, লং ওয়ে টু গো, তাদের অনেক সময় এখানে দিতে হবে, কনসেন্ট্রেশন করতে হবে, ইন্টারন্যাশনাল এরিনাতে তাদের দায়িত্বটা কী সেটা দেখতে হবে। তো এই জন্য, বাট যেভাবে খেলছে, যেভাবে স্টার্ট করছে, সম্ভাবনা খুব ভালো, বাট তাকে অনেক কাজ করতে হবে, তার দায়িত্বটা নিতে হবে, এবং দায়িত্বটা নেওয়া মানে কি পজিটিভ দায়িত্ব নিতে হবে, নেতৃত্ব দিতে হবে সামনে থেকে, যাতে করে বড় রান করতে পারে, অল্প রানে যাতে করে ক্ষুধাটা যাতে করে, ওপেনিং স্লটে খেলা, এবং এইটা অনেক মিউজিক্যাল চেয়ারের মতন, এইসব
না করে নিজের কাজটা যদি করতে পারে তার তার সে জায়গাটা করতে পারে। তামিমের রিপ্লেসমেন্টটা যাতে করে আমরা পাই মানে সিনিয়র তামিমের, তো সেক্ষেত্রে তার উপর একটা আমাদের একটা বাড়তি ডেফিনেটলি একটা কনফিডেন্স তো থাকবেই। নো ডাউট আপনি দেখবেন যে ডোমেস্টিক থেকে শুরু করে বিপিএল থেকে শুরু করে তার অ্যাভারেজ 140 এবং সে 80 সে স্ট্রাইক রেটটাও তার এরকম 50-র উপরে, যেটা আপনি দেখবেন যে লাস্ট 10 বছর বিরাট কোহলি কিন্তু ঠিক একই পেসে আইপিএলে সে করে যাচ্ছে 2013 থেকে আজকে 2021-22-24 পর্যন্ত তার অ্যাভারেজ কিন্তু ঠিক সেম, কারণ তার এই ফিটনেস বলেন যেটাই বলেন না কেন সে একইভাবে করছে এবং তাহিদ হৃদয় এইভাবেই সে প্র্যাকটিসটা করছে এবং তার অ্যাভারেজ বলেন বিপিএলে বলবেন, ডোমেস্টিকে বলবেন এবং লাস্ট টি20 করবেন, তার অ্যাভারেজটা কিন্তু সেটা সে মাইন্ডে নিয়েছে এবং সে ওইভাবে খেলছে। তার খেলার মধ্যে কিন্তু ওই চেঞ্জটা নাই, এজন্য সে সাকসেস হচ্ছে বেশি। এরপরে তানভীর, সাকিবের পরিবর্তে একটা লেফট আর্ম স্পিনার আমাদের লাগবেই যদি কখনো কোনো সময় কোনো কিছু হয়। খুব ভালো বোলিং করছে, জায়গাটা খুব ভালো, সে নেই জায়গাটা যদি সে ঠিক মতন ধরে রাখতে পারে তাহলে ভালো। বাট আগেই বলেছি এইসব ইয়াং প্লেয়ার তাদের আরও অনেক বেশি ইন্টারন্যাশনালে অভিজ্ঞতা নিতে হবে। আর্লি কমেন্টস করার আসলে তেমন কোনো কিছু নাই, ভালো খেলেছে বিধায় সে কিন্তু তারা পুরস্কার পাচ্ছে, বিশ্বকাপে পাচ্ছে এবং সিলেক্টররা খুব ভালো পিক করেছে। রিজার্ভ বেঞ্চে আছেন হাসান মাহমুদ এবং আফিফের ব্যাপারে আমরা অনেক আগে থেকে জানি, সে অনেক দিন ধরেই ক্রিকেট খেলছে, ব্যাট প্যাচের মধ্যে যাচ্ছে, তার নিজস্ব কোনো জায়গাটা এখনো খুঁজে পায় নাই। সুযোগ পেয়েছিল, সুযোগটা হারিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার সম্ভাবনার কোনো কমতি নাই, অনেক সম্ভাবনা আছে। নিজেকে পরিবর্তন করা, চিন্তাটার ভাবনাটা পজিটিভটা আরও বেশি করতে পারলে সে সাকসেস রেটটা আরও ভালো হবে আর কি আমরা আশা করি। এবং হি ইজ এ ভেরি গুড ক্রিকেটার অ্যাজ ওয়েল। হাসান মাহমুদ গুড পেসার, খুব ভালো পেসার। লাস্টে কয়েকটা দিন পেস বোলারদের এরকম ব্যাট প্যাচ যাচ্ছে, বেস্ট 11-এ বা 15 জনের মধ্যে থাকাটা তার আসলেই খুব দরকার ছিল, কিন্তু লাস্ট দুইটা সিরিজে খুব ইনকনসিস্টেন্সি ছিল বলে আলটিমেটলি সে এখানে করতে পারে। আর যেহেতু তাসকিন ইনজুরি থেকে এখনো মুক্ত হননি, সবশেষ 24 মে আমরা একটা রিপোর্ট পাবো, তারপর বলা যাবে, সেই ক্ষেত্রে হাসান মাহমুদ তো অপশন হতেই পারে। অনেক ধন্যবাদ রাহুল ভাই আপনাকে। থ্যাংক ইউ। এই ছিল মাঠের তাপে, থাকুন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে।